তো বন্ধুরা, এই খবরটা শোনার পর আপনাদের মধ্যে সেই মানুষজন যারা রাশিয়াকে অনেক পছন্দ করে তাদের কিছুটা হয়তো খারাপ লাগবে এই খবরটা শুনে, কিন্তু কি আর করা যাবে, এটাই বিজনেস। নিজেদের দেশের অর্থাৎ ভারতের স্বার্থকে বাড়ানোর জন্য অনেক সময় এরকম কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয়, কিন্তু দেখতে গেলে কোথাও না কোথাও এখানে একটা ভালো বিষয় হয়েছে যে ভারত সেটা কামিয়েছে। তো বন্ধুরা, কি সেই সম্পূর্ণ বিষয় চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। তো বন্ধুরা, একথা ঠিক যে রাশিয়ার স্পেস এজেন্সিতে যারা রয়েছেন, যারা মহাকাশ নিয়ে কাজ করেন, তারা অনেক বেশি অ্যাডভান্স। আমি যদি আপনাদের গত 20 বছরের রেকর্ড বলি তাহলে তা শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। ইউরোপীয় দেশের যত প্রাইভেট স্যাটেলাইট হয় তার মধ্যে ম্যাক্সিমাম লঞ্চ করত রাশিয়ান স্পেস এজেন্সি। এমনকি যে আমেরিকার স্পেস এজেন্সি নাসার বিষয়ে আমরা যে এত কথা বলি, সম্পূর্ণ বিশ্বতে যাদেরকে নিয়ে চর্চা হয়ে থাকে, যেই সংস্থা এত বড় বড় সফলতা অর্জন করেছে, আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন সেই সংস্থা তাদের অ্যাস্ট্রোনটকে অর্থাৎ নিজেদের লোকদের মহাকাশে নিজেরা পাঠাতে পারত না। হ্যাঁ বন্ধুরা, তারা রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল। উদাহরণস্বরূপ বলা যায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা মহাকাশে তৈরি করা হয়েছে, সেখানে আমেরিকান মহাকাশ যাত্রীদের রেগুলার যেতে হতো বিশেষ কার্যের জন্য, যেই কার্যে সবার প্রথমে রাশিয়া যেত, তারপর নাসা। এর থেকেই আপনি ধারণা করুন রাশিয়ার যে স্পেসের ব্যাপারটা ছিল সেটা কতটা উন্নত ছিল। এর থেকে রাশিয়ার অনেক ইনকামও হতো, কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত আয় করত রাশিয়ার স্পেস এজেন্সি ইউরোপিয়ান স্যাটেলাইট লঞ্চ করে বা আমেরিকার অ্যাস্ট্রোনট পাঠিয়ে। কিন্তু এখন এতে অনেক বড় পরিবর্তন এসছে। ইউএস এর অ্যাস্ট্রোফিজিস্ট সোসাইটি একটা ডেটা রিভিল করেছে, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ডেটা দেখানো হয়েছে 2022 সালের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার স্যাটেলাইট লঞ্চের যে অর্ডার ছিল 90% পর্যন্ত ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ইউরোপিয়ান দেশ দ্বারা। শুধু তাই নয়, যে পুরনো অর্ডারগুলো ছিল সেগুলো ক্যান্সেল তো হয়েই ছিল, এর সাথেই নতুন একটা অর্ডারও ইউরোপিয়ান দেশের থেকে রাশিয়াকে দেওয়া হয়নি, যার কারণে রাশিয়ার সম্পূর্ণ স্পেস এজেন্সি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ এদের যে স্পেস প্রোগ্রাম ছিল তার খরচেরা বহন করত স্যাটেলাইট লঞ্চ করে, যার পরিবর্তে ইউরোপিয়ানরা রাশিয়াকে টাকা দিত, তারপর তারা তাদের স্পেস এজেন্সির খরচ চালাতো। কিন্তু এখন সেই টাকা আর পাওয়া যাচ্ছে না, তাই রাশিয়ার স্পেস এজেন্সি লিটারালি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদের বিভিন্ন প্রোগ্রাম ছিল, যেমন মঙ্গলকে নিয়ে, চাঁদকে নিয়ে, সেই সবকিছুই ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আপনার এখানে প্রশ্ন থাকবে, স্যাটেলাইট তো লঞ্চ হচ্ছে, রাশিয়া না করলেও কোনো না কোনো দেশ তো করছে, তাহলে রাশিয়ার জায়গায় এই মার্কেট অধিগ্রহণ করলোটাকে? এত বিলিয়নস অফ ডলার এখন আয় করছে কে? তো বন্ধুরা, এর জবাব হলো ইসরো। আসলে বন্ধুরা, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন, রাশিয়ান টাইমস বলেছে এক্ষেত্রে ভারতীয় ইসরোর সবচেয়ে বেশি প্রফিট হয়েছে, কারণ ইউরোপিয়ান দেশের এবং কোম্পানির যে প্রাইভেট স্যাটেলাইট রয়েছে তাকে লঞ্চ করার জন্য আমেরিকার কাছে স্পেস এক্স রয়েছে। এছাড়াও আরো একটা নতুন কোম্পানি রয়েছে ব্লু অরিজিন, যার ফাউন্ডার অ্যামাজনের মালিক। এছাড়াও অনেক ছোটখাটো কোম্পানি এসে গেছে পশ্চিমী দেশেতে, যারা স্যাটেলাইট লঞ্চ করে দেয়। কিন্তু এখানে সমস্যা হলো তারা অনেক বেশি টাকা চার্জ করে থাকে, কিন্তু ভারতের ইসরো সেই একই কাজের জন্য অনেক কম টাকা চার্জ করে থাকে। এই জন্য বেশিরভাগ যে প্রাইভেট স্যাটেলাইট রয়েছে, যে সরকারি স্যাটেলাইট গুলো রয়েছে পশ্চিমী দেশের, সেগুলোকে ভারতের ইসরোই লঞ্চ করছে। আর এর জন্যই অ্যাস্ট্রোফিজিস্ট সোসাইটি বলেছে রাশিয়ার যে মার্কেট শেষ হয়েছে সেই সবটার অধিগ্রহণ করে নিয়েছে ভারতের ইসরো, আর ভারতের ইসরো থেকে অনেক টাকা আয়ও করছে। আর এই টাকার সাহায্যে ইন ফিউচারে স্পেস সেক্টরে অর্থাৎ মহাকাশে আরো বড় বড় সফলতাকে অর্জন করা যাবে। কিন্তু এখানে একটা ভারতের কমতিও দেখানো হয়েছে, যেটা আমি আপনাদের বলে রাখি। আসলে কমতি এটা দেখানো হয়েছে, ভারতের যে রকেট রয়েছে সেটা তো অবশ্যই অনেক শক্তিশালী, কিন্তু যে ওভার সাইজ স্যাটেলাইট গুলো হয়, যার আলটিমেট ওজন অনেক বেশি হয়ে থাকে, তাকে এখনো পর্যন্ত মহাকাশে লঞ্চ করার ক্ষমতা ইসরোর কাছে নেই। উদাহরণ স্বরূপ বলা যায়, কিছুদিন আগে ভারত এবং আমেরিকা একটা স্যাটেলাইট তৈরি করেছে, তাকে স্পেস এক্স, যেটা এলন মাস্কের কোম্পানি, এই রকেটকে তারা লঞ্চ করেছে নাকি ইসরো। কারণ এই স্যাটেলাইট এত ভারযুক্ত যে আমাদের কাছে এমন কোনো রকেটই উপলব্ধ নেই
যেটার দ্বারা সেটাকে মহাকাশ পর্যন্ত পৌঁছানো যাবে। এই অবস্থায় আমরা সাহায্য নিচ্ছি স্পেসএক্স এর ফ্যালকন রকেটের। এই জন্য বিশ্বের সেই এক্সপার্ট যারা স্পেস ইন্ডাস্ট্রিকে টার্গেট করে তাদের কথা হলো, যদি ভারত একটা ফ্যালকনের মতো শক্তিশালী রকেটকে তৈরি করে নেয় যেটা রিইউজেবল হবে, তাহলে এমন পরিস্থিতিতে আমরা এলন মাস্কের সম্পূর্ণ ব্যবসাকেও পেছনে ফেলতে পারবো। আর আপনি জেনে খুশি হবেন, ইসরো অলরেডি এই প্ল্যান নিয়ে কাজ করছে। ইসরো বলেছে, আমরা একটা রিইউজেবল রকেট তৈরি করতে সম্পূর্ণভাবে কঠোর পরিশ্রম করছি, খুব তাড়াতাড়ি আমরা একে তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, বিষয়টা জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।